এটি নিউজ দেখছেন। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি স্বাধীন সংলাপে সৌজন্যে আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল। আপনাদের সঙ্গে রয়েছি আমি মুনি ইউসুফ। দর্শক, আপনারা জানেন একটি জাতির উন্নয়নের মাপকাঠি শুধু তার অর্থনৈতিক প্রবৃদ্ধি নয়, বরং সেই দেশের মানুষের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করায় তার উপর নির্ভর করে। কিন্তু গত কয়েকদিনের দেশের যে চিত্র আমরা দেখছি, বিশেষ করে যদি বলি আমি যে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত 2 সপ্তাহে 44 জন শিশু আইসিইউর অপেক্ষমান থাকা অবস্থায়, চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়েছে। সেটি আসলে চোখে আঙ্গুল দিয়ে আমাদেরকে দেখিয়ে দিচ্ছে আমাদের স্বাস্থ্যসেবা আজ কতটা ভঙ্গুর, এবং কয়েকশো কোটি টাকা খরচ করে আমাদের হাসপাতালগুলো নির্মাণ করা হয়, তারপরও রোগীরা ন্যূনতম অক্সিজেন বা আইসিইউ সেবা পায় না। কেন খোদ স্বাস্থ্যমন্ত্রীকে পরিচালকের শাস্তি দাবি করতে হয়? এটি কি কেবল ব্যক্তিগত গাফিলতি, নাকি সামষ্টিকভাবে আমাদের সিস্টেমের গভীরে বাসা বাঁধছে দীর্ঘস্থায়ী কোনো রোগ? স্বাস্থ্য খাতের এই বিশৃঙ্খলা আর অব্যবস্থাপনার দায় আসলে কারা? সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় চলা হাসপাতালগুলোতে জবাবদিহিতা আজ কোথায় গিয়ে ঠেকেছে, সেগুলো নিয়ে সব কিছু নিয়ে আলোচনা করব। সেজন্য আমরা বিষয় নির্ধারণ করেছি স্বাস্থ্য খাতে বিশৃঙ্খলা। এ বিষয়ে কথা বলতে দুজন সম্মানিত অতিথি আছেন, চলুন পরিচয় করিয়ে দিই। আমাদের সঙ্গে আছেন ডাক্তার মোহাম্মদ জহিরুল ইসলাম শাকিল, মহাসচিব ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ট্যাব। আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের সঙ্গে আরও আছেন ডাক্তার মুশতাক হোসেন, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ। আপনাকেও আমন্ত্রণ জানাচ্ছি। আমি ডাক্তার মুশতাক হোসেন, আপনার কাছে শুরুতে আসতে চাই। এই যেই খবরটি বলে আসলে আমি শুরু করলাম, খুবই মর্মান্তিক একটি ঘটনা, যে রাজশাহীতে গত 2 সপ্তাহে আইসিইউর জন্য অপেক্ষমান 44টি শিশু মারা গেছে। এমনও হয়েছে যে কিছু শিশু মারা গিয়েছে এবং তার 4-5 দিন পরে তাদেরকে ফোন করে জানানো হচ্ছে যে তাদের যে বাচ্চা রয়েছে তার সিরিয়ালটি এখন এসেছে। খুবই মর্মান্তিক। এই যে বিশাল একটি মৃত্যুকে আমি যদি এই চিত্রটি দিয়ে বোঝানোর চেষ্টা করি, আপনি কি এটাকে স্রেফ দুর্ঘটনা বলবেন, নাকি আমাদের স্বাস্থ্য ব্যবস্থার কাঠামোগত কোনো ব্যর্থতা রয়েছে? জি, আপনি ঠিকই বলেছেন। আপনার মন্তব্যই সঠিক যে আমাদের একটা কাঠামোগত আমি বলবো যে উল্টো পথে আমরা চিন্তা করছি। গোটা স্বাস্থ্য ব্যবস্থা একটা হলো যে আমরা সবাই মনে করি যে ঔষধ কেন্দ্রিক, ঔষধ করতে হবে, চিকিৎসা দিতে হবে। এই চিকিৎসা এবং ঔষধ দেওয়াটা হচ্ছে স্বাস্থ্য ব্যবস্থার একটা গুরুত্বপূর্ণ অংশ। কিন্তু আমাকে স্বাস্থ্য ব্যবস্থার 5টা উপাদান আছে। প্রথমটা হচ্ছে রোগ প্রতিরোধ ব্যবস্থা, দ্বিতীয় হচ্ছে স্বাস্থ্যটাকে ভালো রাখা, স্বাস্থ্য উন্নয়ন, তৃতীয় হচ্ছে আমাদের চিকিৎসা, যেটা স্বাস্থ্য ব্যবস্থার হৃৎপিণ্ড। এরপরে আছে স্বাস্থ্য ঔষধের পরে পুনর্বাসনমূলক একটা স্বাস্থ্য। আরেকটা হচ্ছে যে যারা প্রান্তিক রোগী বা যারা হয়তো ঔষধ নেয় কিন্তু জীবনের বাকি দিনগুলো যেন তারা আমরা শান্তিতে রাখতে পারি, ক্যান্সারের রোগী বা এরকম যারা ঔষধ হয়তো শিগগিরই এখন আবিষ্কার হয়নি, তাদেরকে উপশম করানো। এখন আপনি দেখেন, এবং যেটা চিকিৎসা ব্যবস্থা যে কাঠামোটা আছে সেটা হচ্ছে আমাদের উল্টা পিরামিড। আমরা সবাই জোর দিচ্ছি যে বড় বড় হাসপাতাল হবে, কিন্তু দেখুন পিরামিডে হলো যে পিরামিডের সর্বোচ্চ চূড়ায় হচ্ছে এই টারশিয়ারি লেভেল হাসপাতাল, মেডিকেল কলেজ হাসপাতাল বা বিশেষায়িত হাসপাতাল বা মেডিকেল বিশ্ববিদ্যালয়। একটা যদি মেডিকেল কলেজ হাসপাতাল করেন, তার সাথে 20টা 30টা মাধ্যমিক পর্যায়ের হাসপাতাল থাকতে হবে, এবং এক একটা মাধ্যমিক হাসপাতালের সাথে 50-60টা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র থাকতে হবে। অর্থাৎ সারা দেশে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র থাকবে আমাদের হাজার হাজার। সেখানে রোগের লক্ষণ দেখা দিলে মানুষ যাবে, বা একজন মানুষ তার ব্লাড প্রেশার মাপতে যাবে, সুগারটা মাপতে যাবে যে সুস্থ আছে কিনা, বা সেখানে বাচ্চাদের নিয়ে মায়েরা যাবে, বাচ্চাদেরকে পুষ্টির জন্য কথা বলবে। এটা থাকবে একেবারে দোরগোড়ায়। শহরে এটা একদমই নেই, গ্রামে কিছু আছে, কমিউনিটি ক্লিনিক কিছু আছে, ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র আছে, জনসংখ্যার তুলনায় যথেষ্ট না। তারপর উপজেলা হাসপাতালে যাবে আপনার এই মাঝারি পর্যায়ের যে রোগগুলো আছে, এই যে আপনার বাচ্চার জ্বর, প্রথমে সেই বাচ্চারা যাবে কমিউনিটি ক্লিনিকে। সেখানে দেখে যদি ওখানকার এত যে লালচে ছোপ, এটা দেখেই তারা বলতে পারে, যে আমরা ডাক্তারি ভাষায় র্যাশ বলি, তারা বলছে আপনার বাচ্চার হাম হয়েছে, আপনি এটাকে যত্ন করে রাখেন। যদি তার বাচ্চার হামে কিন্তু সরাসরি ওষুধ দিয়ে তাকে যত্ন দিয়ে রাখতে হবে, তার পুষ্টিটা নিশ্চিত করতে হবে। তখন যদি উপজেলা হাসপাতালে গিয়ে এসে তার যদি নিউমোনিয়া যেন না হয় সেইটার ব্যবস্থা করতে পারে। আর নিউমোনিয়া যদি হয়েই যায়, সে জেলা হাসপাতালে গিয়ে তার চিকিৎসা ব্যবস্থা থাকা উচিত। একদম জটিল যারা, সেখানে এনআইসিইউ, যে মানে যেটা একদম ছোট বাচ্চাদের এবং বাচ্চাদের আইসিইউ, সেটা কিন্তু বড়দের আইসিইউ একই রকম হবে না, খুবই কম আছে আমাদের। এই রোগী এইভাবে রোগীটা প্রাথমিক পর্যায় থেকে বাছাই করে 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 সর্বোচ্চ খারাপ রোগীটা আপনার মেডিকেল কলেজ হাসপাতালে বা বিশেষায়িত হাসপাতালে যাবে। কিন্তু আমাদের স্বাস্থ্য ব্যবস্থাটা 60-এর দশকে যেটা হয়েছে, তখন এই একটা বড় হাসপাতালে একটা আউটডোরে প্রাথমিক স্বাস্থ্য ব্যবস্থা, হাসপাতালে ইনডোরে মাধ্যমিক এবং জটিল সবই, সেটার কোনো পরিবর্তন হয়নি। যে যতই যে দায়িত্ব নিক না কেন, আমলা থেকে শুরু করে মন্ত্রী,
তারা প্রথমেই মনে করে এই ডাক্তারকে এ দিয়ে এটা সব করতে হবে, অর্থাৎ রোগীর সংখ্যা বাড়লো কি না সেটা কমানোর জন্য কোনো ব্যবস্থা নাই, সেইটার চিকিৎসা, হ্যাঁ চিকিৎসার উপর যে আপনি জোর দেবেন। সব কি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে, ঢাকার সংক্রামক ব্যাধি হাসপাতালে, রাজশাহী মেডিকেল কলেজে আসবে? কেন উপজেলাতে চিকিৎসার ব্যবস্থাটা হচ্ছে না? কেন তার জেলা হাসপাতালের ব্যবস্থা হচ্ছে না? এই পিরামিড ভিত্তিক যদি স্বাস্থ্য ব্যবস্থা আমরা গড়ে না তুলি চিকিৎসা ব্যবস্থার জন্য, এবং সার্বিকভাবে স্বাস্থ্যের 5টা উপাদানকে যদি সমানভাবে জোর না দেই, আপনি যদি প্রত্যেকটা উপজেলাতেও আপনি এক একটা করে বড় বড় হাসপাতাল করেন, আপনি রোগীর সংখ্যা কমাতে পারবেন না। হ্যাঁ, এখানে ব্যর্থতা আছে, গাফিলতি আছে, গুরুত্ব না দেওয়ারই আছে, এবং সবচেয়ে বড় কথা নীতিগতভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে না। একটা রাজনৈতিক সরকার এসছে, আমরা আশা করি তারা এক জনস্বাস্থ্য ভিত্তিক যে স্বাস্থ্য সংস্কার, যেটা বিগত অন্তর্বর্তী সরকারের সময় একটা স্বাস্থ্য সংস্কার কমিশন খুব ভালো প্রস্তাব দিয়েছে, তারা জনস্বাস্থ্য ভিত্তিক এবং প্রাথমিক স্বাস্থ্য ভিত্তিক একটা প্রস্তাব দিয়েছে, সেটা ইমিডিয়েটলি করা উচিত। এমনকি বিএনপির যে তাদের স্বাস্থ্য বিষয়ক যে নির্বাচনী ইশতেহার, খুবই সুন্দরভাবে তারা এই প্রাথমিক স্বাস্থ্যসেবা ভিত্তিক একটা স্বাস্থ্য কাঠামো গড়ে তোলার কথা বলা হয়েছে। প্রথম থেকে যদি এটা জোর না দেওয়া হয় তাহলে তো আপনি এটা সমাধান করতে পারবেন না। এখন আমাদের কি করা উচিত? এই যে শিশুগুলো মারা যাচ্ছে, যারা অলরেডি হাসপাতালে আসছে, ক্রিটিক্যাল অবস্থায় আছে, তাদের অবশ্যই সবার চিকিৎসা নিশ্চিত করে তারা আর যেন মারা না যায়। আর যারা রোগ নিয়ে আছে বাসা বাড়িতে, তারা যেন এই ক্রিটিক্যাল অবস্থা না যায়, খারাপ অবস্থা না যায়, তাহলে তাদেরকে আমরা স্বাস্থ্যকর্মীদেরকে যেভাবে আমরা রোগতাত্ত্বিক ভাষা বলি কন্ট্রাক্ট ট্রেসিং, যে হাসপাতাল থেকে ঠিকানা নিয়ে আমাদের র্যাপিড রেসপন্স টিমের সদস্যরা যেটা আইডিসিআর করে থাকে, তাদের জেলায় র্যাপিড রেসপন্স টিম আছে, উপজেলাতেও আছে, তাদের তত্ত্বাবধানে কোভিডের সময়ের মতো তাদের বাড়ি বাড়ি গিয়ে খোঁজ করা কতজন এরকম জ্বরের রুগী আছে, তাদের গায়ে লাল লাল ছোপ হয়েছে কিনা। যারা বাসায় থেকে অবস্থাপন্ন পরিবার তাদের বাসায় রাখলেই চলবে, তাহলে তাদের একদিকে চিকিৎসা নিশ্চিত হচ্ছে, আর দরিদ্র মানুষদেরকে উপজেলা হাসপাতালে নিয়ে আসবে, তাদেরকে একসাথে রাখা, তার মায়েদের সহ, তাদের একটা মা হয়তো সে কাজ করে বাসায়, তার সোশ্যাল সাপোর্টটা লাগবে, সেখানে সরকার থেকে শুরু করে বেসরকারি এবং জনপ্রতিনিধিরা সাহায্য করবে, তার পেটের ভাতের জন্য সমস্যা না হয়, বাচ্চারা চিকিৎসা হবে। একদিকে দেখি যে একসাথে রাখা হয়, রোগটা আর ছড়াবে না, নতুন করে আমরা রোগ ছড়াবে না, আর একদিকে ওরা ক্রিটিক্যাল রোগী হবে না প্রথম দিকে যত্ন পেলে। এইভাবে 3টা ভাগে ভাগ করে। আর হচ্ছে টিকা। তাহলে 1 নম্বর হচ্ছে যে সমস্ত রোগী অলরেডি আছে তাদেরকে বাঁচাবার জন্য সর্বাত্মক চেষ্টা করতে হবে। 2 নম্বর হচ্ছে যে টিকার জন্য সরকার অলরেডি তারা ব্যবস্থা নিয়েছে, সেই টিকা 1 সপ্তাহের মধ্যে চলে আসবে আমরা আশা করি। টিকার জন্য টাকা বরাদ্দ আমাদের সেক্টর প্রোগ্রামে যেটা ছিল সেটা বন্ধ হয়ে গেছে। অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে, কিন্তু অন্তর্বর্তীকালীন সেক্টর প্রোগ্রামের বদলে কি সেটা করা হয়নি। ফলে সেখানে যে জনবল ছিল, টাকা ছিল, সব মানে বন্ধ হয়ে গেছে। ফলে শুধু হাম না, স্বাস্থ্যের আরও অনেক সমস্যা সামনে আছে। এই কাজে যাক, টিকাটা আমাদের দ্রুত দিতে হবে, সবাইকে টিকা দিতে হবে যেখানে যারা উপদ্রুত এলাকায়। আর তৃতীয় হচ্ছে কমিউনিটিতে স্বাস্থ্যকর্মীরা রোগী খুঁজে বের করে তাদেরকে চিকিৎসা এবং আইসোলেশন, এই 3টা কাজ যদি একসাথে করি, শুধু স্বাস্থ্য বিভাগ না, 30টা মন্ত্রণালয়ের স্বাস্থ্য কাজের সঙ্গে জড়িত তারা, সমগ্র জনগণ একসাথে যদি আমরা করি, আমার মনে হয় 1 মাসের মধ্যে আমরা একটা ভালো ফলাফল পাওয়া যাবে। ডাক্তার মোহাম্মদ জহিরুল ইসলাম শাকিল, আপনার কাছে এই যে হামের প্রাদুর্ভাব নিয়ে অবশ্যই আসবো, কিন্তু তার আগে আমি যেটি বলতে চাচ্ছি যে স্বাস্থ্যমন্ত্রী বলেছেন পরিচালকের অবহেলার কথা, তিনি চিকিৎসক, আপনি একজন চিকিৎসক সংগঠনের নেতৃত্ব দিচ্ছেন, সেখানে আপনার কি মনে করেন যে কেবল একজন ব্যক্তিকে দায়ী করে এই বিশৃঙ্খলা ঢাকা কি সম্ভব কিনা? ধন্যবাদ আপনাকে এবং আপনাদের দর্শককে আজকে একটি সুন্দর এবং সময়োপযোগী আলোচনা করার জন্য। মন্ত্রী মহোদয় যেটা বলছেন একজনের দোষ, আমি সেটা মনে করি না, কারণ উনি ওনার সাধ্য অনুযায়ী কাজগুলো করেছে। উনি জানিয়েছে কিনা বা উনি মন্ত্রণালয়কে ভেন্টিলেশন আছে কি নাই সেটা উনি লিখেছে কিনা আমরা কিন্তু এখনও জানি না। আমাদের মন্ত্রী মহোদয় একটা কথার প্রেক্ষিতে একটা মন্তব্য করেছে যেটা নিয়ে অনেক বিতর্ক হচ্ছে। তিনি এমনও বলেছেন যে মন্ত্রী মহোদয় যেটি বলেছেন সেই নিউজটি আসলে অতিরঞ্জিত। হ্যাঁ, যাই হোক, এটা আপনারা মিডিয়াতে দেখবেন, কারণ ফেসবুকে বা বিভিন্ন জায়গায় ওনার সেই ক্লিপিংটা আসছে, অনেকেই শুনেছেন, আমিও শুনেছি। আমি এখানে একটা কথা বলবো যে কোনো কিছুর ব্যাপারে সরাসরি জাজমেন্টাল হওয়া উচিত না। অবশ্যই এই ব্যাপারে অবশ্যই সবার কথায় সংযত হতে হবে, এবং উনি আমাদের হেলথের লিডার, ওনার তত্ত্বাবধানে বাংলাদেশের আগামী দিনের স্বাস্থ্য ব্যবস্থা এগিয়ে যাবেন। সুতরাং উনি যদি এই ধরনের কমেন্ট করেন তাহলে স্বাস্থ্য সেক্টরে ডাক্তার সহ ওনারা কার কাছে যাবেন? এটা একটা ভিন্ন প্রসঙ্গ। তবে আমি একটু অন্য প্রসঙ্গে আনতে চাই। আজকের এই প্রেক্ষাপট যেটা শুরু হলো, মিজেলস আউটব্রেক, এতদিন কি ওনারা জানতেন না?
স্বাস্থ্য মন্ত্রণালয় আমাদের কেউ কি জানতো না? অবশ্যই জানতো। সেটার ব্যাপারে কী পদক্ষেপ নিছে? বাংলাদেশে যে টিকার একটা সংকট, মোস্তাক ভাই বলছেন যে ওপি এবং সেক্টর প্রোগ্রাম বন্ধ হয়ে যাওয়ার পর সবাই জানে যে আগামী 2 মাস 3 মাসের মধ্যে টিকা থাকবে না এবং আরও অনেক সেক্টর প্রোগ্রামগুলোর ক্রাইসিস দেখা দিবে। এই ব্যাপারে অন্তর্বর্তী গভর্নমেন্ট কোনো কিছু করে যায়নি। বর্তমান বিএনপি গভর্নমেন্ট আজকে 1 মাস কয়েকদিন ওনারা মাত্র গুছাচ্ছেন। সেই জিনিসগুলো ওনাদেরও একটু নজর রাখা উচিত ছিল এবং যারা এটার দায়িত্বে ছিল ওনারা কি ইনফর্ম করছে কিনা। আজকের এই টিকার ক্রাইসিসটা আসার সাথে সাথে গভর্নমেন্টকে জানানো উচিত ছিল যে ক্রাইসিস আপনারা ব্যবস্থা নেন, কিন্তু সেটা জানাইছে কিনা আমরা জানি না। এবং যারা এই গাফিলতির জন্য দায়ী তাদের বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা নিচ্ছে? অবশ্যই নেয়নি। আজকের থেকে 2 সপ্তাহ ঈদের আগের দিন ইনফেকশাস ডিজিজ হসপিটালে যে ঘটনাটা ঘটলো, একটা মারামারির প্রেক্ষিতে আমাদের মন্ত্রী মহোদয় গেলেন, উনি 24 ঘন্টার মধ্যে সেখানে আইসিইউ চালু করলেন। আমি যদি কোশ্চেন করি এই আইসিইউ চালু করার পরে তখনই তো ওনার নোটিশ আসছে যে হার্ম ইজ গোয়িং টু বি আউটব্রেক, তাহলে উনি বা আমার মন্ত্রণালয় আমার স্বাস্থ্য অধিদপ্তর কেন অন্যান্য ডিভিশনালগুলোতে খবর নিল না সেখানে পর্যাপ্ত ব্যবস্থা আছে কিনা? আইসিইউ তো একদিনে সম্ভব না। আজকের আইসিইউর যে ক্রাইসিস, একজন আইসিইউ রুগীকে মাটির থেকে নামিয়ে তো আরেকজনকে দিতে পারে না। এবং যেই আউটব্রেক হয়েছে সেটা সবাই ওয়েটিংয়ে ছিল। যদি পর্যাপ্ত আইসিইউ থাকতো তাহলে তারা আইসিইউতে গেলে হয়তোবা সবাই হয়তো রক্ষা হতো না, কিন্তু কিছু না কিছু হয়তো রক্ষা হতো, কিন্তু আমাদের সেটার ব্যবস্থা থাকতে হবে, কিন্তু আমরা সেটা করতে পারিনি। এখন প্রতিপক্ষে যদি শুধু চিকিৎসকদের করা হয় তাহলে আমি মনে করি যে এটা একপক্ষীয় হয়ে যাবে। এটার জন্য যারা ব্যর্থতার জন্য দায়ী সবাইকে এটা তদন্ত আনা উচিত। যারা বাংলাদেশের এই শিশুদের টিকার ব্যাপারে সঠিক পদক্ষেপ নিতে পারে নাই তাদেরও এ ব্যাপারে তদন্তের আওতায় আনতে হবে। এবং আউটব্রেক হওয়ার পরে আমরা যারা দায়িত্বশীল ব্যক্তি আছেন মন্ত্রণালয়ে, তারা কি পদক্ষেপ নিয়েছেন সেটারও দেখতে হবে। আর যদি কারো গাফিলতি থাকে তাহলে সেটা অবশ্যই আইনের মাধ্যমে যেটা হয় তদন্তের মাধ্যমে তার সেই বিচার করা উচিত, কিন্তু কাউকেই সরাসরি দায়ী করে আমি মনে করি না জিনিসটাকে অন্যভাবে দিকে ঠেলে দেওয়া। আমি পারবো না দেখে যে আমি আরেকজনের উপর দোষ চাপিয়ে আমি আমার নিজ দায়িত্ব এড়াবো, সেটা কিন্তু ঠিক না। সুতরাং আমি মনে করি যে আমাদের এখন সময় আসছে সমন্বিতভাবে এটাকে আউটব্রেকটা ঠেকানো। কারণ হামের যে অবস্থা সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় খবর পাচ্ছি অ্যালার্মিং, এবং সেটা যত দ্রুত সম্ভব কেউ কাউকে দোষারোপ না করে টিকা এনে এবং প্রাথমিক স্বাস্থ্যসেবার যেটা করা উচিত সেটা অবশ্যই আমাদের করা উচিত। কারণ কন্ট্যাক্ট ট্রেসিং, কারণ এটা ভাইরাল রোগ। সুতরাং যারা বাসায় যারা জনসচেতনতা সৃষ্টির জন্য আমাদের পদক্ষেপ নিতে হবে। আমাদের যারা এই ব্যাপারে কাজ করে ওনাদের সাথে আলাপ করে আমাদের পরবর্তী কি করা উচিত সেটা আমাদের অবশ্যই জনগণকে জানাতে হবে। এবং সেটা যদি আমরা না জানাই তাহলে দেখা যাবে হয়তো সেটা আরও খারাপ হবে। তবে অবশ্যই জনসচেতন গড়ে তুলে যারা কন্ট্রাক্ট ট্রেসিং এবং যারা আক্রান্ত শিশু তাদের যত তাড়াতাড়ি সম্ভব চিকিৎসা এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত। জি, ডক্টর মোস্তাক হোসেন এই বিষয় নিয়ে আসলে কথা বলতে চাই। এই যে হামের যে আউটব্রেকটা হলো বা অ্যালার্মিং একটি পর্যায়ে চলে গেছে, অনেক 7টি জেলায় বড় আকারে এটি ছড়িয়ে পড়েছে। ময়মনসিংহ, পাবনায়ও কিন্তু, চাঁপাইনবাবগঞ্জ, বিভিন্ন জায়গায় কিন্তু আমরা খোঁজ খবর নিয়ে দেখেছি খুবই ভয়াবহ অবস্থা। যদি বলি ভয়াবহ এই কারণে বলবো যেহেতু এটি আর কি সংক্রামক, সেজন্য কিন্তু আমাদের জন্য এটি অ্যালার্মিং। এই মুহূর্তে আসলে কি করা দরকার আমাদের? সরকারের তো করণীয় অবশ্যই অনেক কিছু রয়েছে, সেই সাথে অভিভাবকদের কি করণীয় রয়েছে এটি সম্পর্কে একটু আগে জানতে চাবো, তারপর নিশ্চয়ই আমরা স্বাস্থ্যখাতের বিশৃঙ্খলা নিয়ে আরও আলোচনা করব। জি হ্যাঁ, এই হামের যে আউটব্রেকটা হচ্ছে প্রাদুর্ভাব, এটা যেন মহামারীতে পরিণত না হয়। সব লক্ষণ দেখা যাচ্ছে যে যদি এত জায়গায় ছড়িয়ে পড়েছে, মহামারী বললে তো আমরা সবাই ভয় পেয়ে যাই। এজন্য আমরা রোগতত্ত্ববিদরা মহামারী বললেও অত আনুষ্ঠানিকভাবে এটা বলা হয় না। তবে এইরকম একটা গুরুত্ব দিয়ে দেওয়া উচিত, জনস্বাস্থ্যের জরুরি পরিস্থিতি যেটা বলা যায়, পাবলিক হেলথ এমার্জেন্সি। তো সেটার জন্য প্রথমেই আমাদের দরকার যে কিছুটা বলেছি আগে, যে যেটা উনিও বললেন যে ডক্টর শাকিল, যে সমস্ত রোগী অলরেডি খারাপ অবস্থায় হাসপাতালে চলে এসছে, যাদের আইসিইউর মতো দরকার, তাদেরকে অবশ্যই বাঁচাবার জন্য সর্বোচ্চ চেষ্টা করতে হবে। শুধুমাত্র সংক্রামক ব্যাধি হাসপাতাল কেন, প্রত্যেকটা জেনারেল হাসপাতালে শিশু ওয়ার্ড আছে, সেখানে আইসোলেশন ওয়ার্ড করা উচিত কোভিডের সময়ের মতো। মেডিকেল বিশ্ববিদ্যালয় রয়েছে, অন্যান্য শিশু হাসপাতালগুলো রয়েছে, সেগুলোকে একটা মানে আইসোলেশন ওয়ার্ড, যেখানে ওই রোগীরাই থাকবে, অন্যদের সাথে যেন তাদের সংমিশ্রণ না হয়, এবং যারা চিকিৎসক নার্স কাজ করবে
তাদের যথাযথ পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট নিয়ে N95 মাস্ক নিয়ে কাজ করবে এবং এটার জন্য কোনো ঘাটতি না হয়। আর যারা আইসিইউতে যায়নি কিন্তু হাসপাতালে ভর্তি আছে তাদেরকে অবিলম্বে এই আইসোলেশন ওয়ার্ডে থেকেই তাদের যে মানে সার্বিক ব্যবস্থা তার জন্য আর কোনো মৃত্যু না ঘটে এই জন্য আমাদের চিকিৎসকরা কিন্তু জানে, আমাদের নার্সরা জানে, আমাদের স্বাস্থ্যকর্মীরা জানে। তো এইটা হচ্ছে আমাদের একদম প্রথমকার কাজ। দ্বিতীয় কাজটা হবে যেটা টিকা সংগ্রহ করে অবিলম্বে আমাদের ইপিআইয়ের কর্মীরা আছে, ইপিআইয়ের যে স্বেচ্ছাসেবক আছে তাদের জন্য কিন্তু সেক্টর প্রোগ্রাম বন্ধ হওয়ার পরে তাদেরকে দৈনন্দিন ভাতা দেওয়া যায়নি। ফলে যে হামের টিকাটা শুধুমাত্র সরকারি যে স্বাস্থ্য স্থাপনা তার বাইরে আগে যেরকম উঠানে গিয়ে করতো, এগুলো কিন্তু প্রচুর ভলান্টিয়ার লাগে, তাদের হয়তো দৈনন্দিন কিছু ভাতা বা একটা গেঞ্জি বা একটা ক্যাপ দেওয়া হয়। আমার মনে হয় এই যে মহামারীর দিকে যাচ্ছে ঠেকানোর জন্য যদি এখন সেই ভলান্টিয়ারদেরকে তালিকা আছে কিন্তু ইপিআইয়ের কাছে, তাদেরকে বলা হয় তারা বলবে আমাদের পয়সার প্রয়োজন নেই, আমরা নিজেরাই চা খাবো, আমরা কাজটা করবো। কিন্তু টিকাটা আসার পরে খুব দ্রুত যেখানে আউটব্রেক স্পটগুলো হয়েছে সেখানে একটা নির্দিষ্ট এলাকা যেটা ইপিআই তাদের হিসাব আছে যে কতটুকু কিলোমিটার খুঁজতে হবে, সেখানে টিকাটা দিয়ে যাবে। এবং টিকাটা দেওয়ার সঙ্গে সঙ্গে যে কন্ট্রাক্ট ট্রেসিং যে ডক্টর শাকিল বলেছেন যে আমাদের যে উপজেলা স্বাস্থ্যকর্মীরা তারা কিন্তু কোভিডের সময় প্রশিক্ষণ পেয়েছে ও তাদের রেগুলার চিকিৎসকদের ট্রেনিং দেওয়া হয়, আইডিসিআর সেই কাজটা করে থাকে, ডিজিজ কন্ট্রোল সেটা কাজ করে থাকে। এই রোগীগুলো খুঁজে বের করে তাদেরকে যথাযথভাবে চিকিৎসা এবং তাদেরকে আলাদাভাবে রাখা, এই তিনটা কাজ যদি আমরা খুব দ্রুত আমরা জোর দিয়ে করি, এখানে হ্যাঁ কারো গাফিলতি আছে, সিস্টেমেটিক গাফিলতি আছে, ব্যক্তিগতভাবে হয়তো আছে, অথবা আপনি বলেন যে পরিচালক সাহেব হয়তো তিনি চিঠি লিখেছেন মন্ত্রণালয় বলে ফেলে রাখেন, পরে দেখা যাবে। এবং তিনি যে আইসিইউ চালু রেখেছেন শুনলাম পত্রিকায় যে তিনি এটা মানে বেসরকারিদের সহায়তা নিয়ে তিনি চালু করেছেন, সরকারি উদ্যোগে আইসিইউগুলো চালু ছিল না। কারণ বিল্ডিং করা হয়েছে কিন্তু যন্ত্রপাতি এবং জনবল সেটা দেওয়া হয়নি। এগুলো দ্রুত সমাধান করা উচিত এবং এই কাঠামোগত পরিবর্তন দরকার যে হাসপাতালের ডিরেক্টর কেন আইসিইউ চালু করবার জন্য যা দরকার তিনি কেনাকাটা থেকে শুরু করে রিক্রুটমেন্ট অস্থায়ীভাবে তাই না কেন তিনি করতে পারবেন না। হাসপাতালগুলোর স্বায়ত্ত শাসন সেই পর্যায়ে অবশ্যই দেওয়া দরকার, যেন এই সমস্ত মানুষের প্রাণ বাঁচাবার জন্য এখানে মন্ত্রণালয়ের দিকে তাকিয়ে থেকে সিএমএস দিকে তাকিয়ে থেকে এইভাবে কিন্তু মানুষের জীবন বাঁচানো যায় না, সেই ক্ষমতাটা তাকে দিতে হবে। দুজন দর্শক আছেন। জি দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি রাখুন। ওয়ালাইকুম রহমতুল্লাহ। জি বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আন্টি, আমি দুই ডাক্তার সাহেব বা স্যার দুজনকে সম্মান করে বলতেছি। আমি প্রথমে নাম দেখি নাই, নাম বলতে পারলাম না। আজকের একটা বিষয়, গ্রাম দেশে ডাক্তার সাহেবরা একটু অনুরোধ শুনবেন, গ্রাম দেশে পেঁয়াজ সংরক্ষণ করতে উপরে চাতাল বানাতে হয়। তো আমার ছোট ভাই সেখানে উঠে পড়ে গেছে, পড়ে যাওয়ার পর ডান হাতে খুব ব্যথা পাইছে, বুকে ব্যথা পাইছে। আমাদের এলাকার যে স্বাস্থ্য কেন্দ্রে এখানে আমার ক্লিনিকে নিয়ে গেছে, বলছে যে পাবনা সদরে যাওয়া লাগবে 43 কিলোমিটার দূরে। তো সেখানে নেওয়ার পর হাত এবং বুক এক্সরে করছে, সেই এক্সরেতে প্রত্যেকটা জিনিস অস্পষ্ট, মানে যে আপনার প্রশ্নটা একটু স্পেসিফিকলি বলবেন। প্রশ্ন হচ্ছে যে সরকারি হাসপাতালে পাঠাইছে, রেফার করছে, সদর হাসপাতালে রেফার করছে, ওখানে যে টেস্ট করা হয়েছে সেই টেস্টটা অস্পষ্ট। পরবর্তীতে সিমলা হাসপাতাল যেটা বেসরকারি হাসপাতাল সেখানে করা হয়েছে, সেখানে স্পষ্ট হয়ে আসছে। আমার প্রশ্ন হচ্ছে যে এই টেস্টটা সরকারি হাসপাতালে অস্পষ্ট আসলো এবং বেসরকারি হাসপাতালে স্পষ্ট দুই রকম কেন হলো আমরা বুঝতে পেরেছি। এক্সরে করেছেন সম্ভবত। আমরা আরেকজন দর্শক আছেন, আমরা একটু তার নাম এবং প্রশ্নটি নেব। জি দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি রাখুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মুক্তার আলী বগুড়া থেকে বলছিলাম। জি বলুন। আমি মোস্তাক স্যারের কাছে আমি একটু বিনয়ের সাথে একটি প্রশ্ন করতে চাই। তাদের প্রশ্নটা হচ্ছে কি, আমার এই যে আমাদের হাসপাতালে আপনার হলো কিছু ডাক্তার আছে আর কিছু ওষুধ কোম্পানির লোকজন আছে, এরা করে কি এই ওই ডাক্তাররা যখন ডাক্তারের রুমেতে যখন রোগী বের হয় ওই প্রেসক্রিপশনটা তারা তড়িঘড়ি করে প্রেসক্রিপশনটা হাতে থেকে নিয়ে ওই প্রেসক্রিপশন দেখে যে আমার কোম্পানির ওষুধ লিখেছে কিনা। আগে এই জিনিসটা আমাদেরকে হাসপাতাল থেকে পরিহার করতে হবে। আর 2 নম্বর প্রশ্ন হলো ক্লিনিক গুলো লাগাম টেনে ধরতে হবে। আমাদের দেশের কিছু মানুষ আছে তারা প্রথমে হাসপাতালে যেতে চায় না, তাই ক্লিনিকে যায়। ক্লিনিক গুলা যে রোগী চিকিৎসা করতে পারে সেটাও ভর্তি করে, যেটা পারে না সেটাও ভর্তি করে। যখন যখন টাকা শেষ, সময় শেষ, রোগীর মানে 12টা বেজে গেছে তখন হাসপাতালে এসে ভর্তি করায়। আমরা ডাক্তারকে দোষ দিই, কিন্তু আমি বিনয়ের সাথে স্যারকে কথা বলবো যে এই ওষুধ কোম্পানির লোকের সাথে ডাক্তারকে একটু সম্পর্ক একটু মানে একটু কমাইয়া দিতে হবে। ডাক্তারের মতো ডাক্তার ওষুধ লিখবে, এটা আমার প্রশ্ন আর কি। এই বিষয়ে আমাদের নীতিমালা আছে,
যে ঔষধ কোম্পানির লোকেরা চিকিৎসকদের চেম্বারে নির্দিষ্ট সময়ের বাইরে যাবে না, এবং এই যে ছবি তোলা খুবই ন্যাক্কারজনক। এটা জনগণকেও কিন্তু তা বলতে হবে যে আমার ব্যক্তিগত তথ্য গোপন, এটা আপনাকে কেন দেব, এটা প্রতিরোধ করা। আর যে আপনি অব্যবস্থার কথা বলছেন সেগুলোর জন্য আজকে আলোচনা হচ্ছে, আপনি আরো আলোচনা আরো শুনুন, বিস্তারিত নিশ্চয়ই আলোচনা আমরা আমরা সমাধানের নিশ্চয়ই দিকে করব। যাব। ডাক্তার মোহাম্মদ জহিরুল ইসলাম শাকিল, আপনার কাছে আসতে চাই। একজন দর্শক ফোন করেছিলেন এবং তিনি বলেছেন যে অনেক সময় সরকারি হাসপাতালে যেই টেস্টটি করা হয় সেটি স্পষ্ট থাকে না, বেসরকারি হাসপাতালে যদি সেই একই টেস্টটি করা হয় সেটা আবার দেখা যায় স্পষ্ট হয়। এই বিষয়টি নিয়ে আপনি কি বলবেন? ধন্যবাদ। উনি যেটা বললেন আমার কাছে মনে হয় যে যেহেতু মাচার থেকে পড়ে গেছেন এবং যাওয়ার পরে হয়তো এক্স রে করছেন, বুকের এক্স রে, হাতের এক্স রে করছেন সরকারি হসপিটালে এবং বাইরের হসপিটালে। এখানে যেটা হতে পারে, আমার এটা অনুমান, সরকারি হাসপাতালের যে এক্স রে মেশিনটা সেটা হয়তো পুরানো, এটা হয়তো ম্যানুয়াল ওয়াশ করছে, যার জন্য ওয়াশের উপর হয়তো যেটা ক্লিয়ারলি হয় নাই, অথবা ফিল্মটা হয়তো খারাপ। আর প্রাইভেটে যেটা করছে সেটা হয়তো ডিজিটাল এক্স রে, যেটা একদম জগজগা। তো এই জন্য হয়তো সরকারি হসপিটালে যে রিপগুলা বা হাড্ডিগুলো যতটুকু দেখার কথা হয়তো সে অনুযায়ী স্পষ্টভাবে বোঝা যায় না। প্রাইভেটে ডিজিটাল এক্স রে পরিষ্কার, এই জন্য হয়তো ফ্র্যাকচারগুলো হয়তো ভালো মানে দেখা যাওয়ার সম্ভাবনা আছে। এটাই হওয়ার সম্ভাবনা আমি আছে। ডাক্তার মোশতাক হোসেন, আপনার কাছে যে প্রশ্নগুলো করা হয়েছিল, আপনি সেই প্রশ্নের উত্তরটা একটু যদি আমাদেরকে আরেকটু বিস্তারিত বলেন। যে অনেক সময় দেখা যায় যে ডাক্তার কাছে দেখিয়ে বের হলে প্রেসক্রিপশনটা রিপ্রেজেন্টেটিভ যারা থাকে বিভিন্ন ওষুধ কোম্পানির, তারা আসলে ছবি তুলে নিয়ে যায়। এক্ষেত্রে আসলে আমাদের স্বাস্থ্যসেবায় কতটুকু বিঘ্নিত হচ্ছে বা এটা কি থাকা উচিত কিনা? এটা তো স্বাস্থ্য সেবার ভাবমূর্তি নষ্ট করে। প্রথম কথা হচ্ছে রোগী ধাক্কা খায় একটা, যে সে তো স্বাস্থ্য সহকারী না, স্বাস্থ্য সহকারী প্রেসক্রিপশনটা বুঝিয়ে দেয়। আমাদের ডাক্তারদের যদি রোগীর চাপ থাকে, সে একজন সহকারীকে বলে, জুনিয়র ডাক্তার কিংবা তার প্রশিক্ষণপ্রাপ্ত সহকারী বুঝিয়ে দেয়। কিন্তু একজন অজানা লোক সে ছবি তুলে নিচ্ছে হচ্ছে সে, এবং দেখা যাচ্ছে ওষুধ কোম্পানির লোক যে তারা যে ডাক্তারের কাছে তাদের ঔষধের গুণাগুণ বর্ণনা করে গেছে সেটা সে লিখছে কিনা, এটা খুবই একটা বাণিজ্যিক এবং এবং ডাক্তারের জন্য অপমানজনক। কাজেই ওই যে ডাক্তারের চেম্বার বা হাসপাতাল যা হোক, এটা কর্তৃপক্ষের কঠোর নির্দেশ থাকবে যে কোনো লোক কোনো রোগীর প্রেসক্রিপশন তিনি যেখানে ঔষধ কিনতে যাবেন বা সংশ্লিষ্ট লোক ছাড়া কেউ যেন কিনতে না পারে। তাহলে তো ওরা সেই এটা পারে, এবং তারা কিভাবে আশকারা পায় এটা ডাক্তারদেরও দেখা উচিত, কর্তৃপক্ষের দেখা উচিত, এবং রোগীর লোক যারা, সে তো বাধ্য না তাকে ছবি তুলতে দিতে, তারাও এটার প্রতিরোধ গড়ে তোলা উচিত। এবং ওষুধ কোম্পানি যারা প্রতিনিধি, ওষুধ কোম্পানিদের আমি অনুরোধ করব, আপনাদের যদি নিজেদের মর্যাদা নিয়ে ঔষধের এই কাজগুলো করতে হয়, একটা গুরুত্বপূর্ণ অংশ ওষুধ প্রোডাকশন যারা করে ফার্মাসিউটিক্যাল কোম্পানি, তারা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু এই যে মাঠ পর্যায়ে তারা এদেরকে যে এইভাবে কাজে লাগাচ্ছে, তাদের ভাবমূর্তিও নষ্ট হচ্ছে এবং তাদেরকে এই ফেরিওয়ালার মতো হচ্ছে। এটা অবশ্যই বন্ধ করা উচিত, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। উনি ঠিকই ধরেছেন যে এটা একটা খুবই মানহানিকর জিনিস। জি, আমি ডাক্তার মোহাম্মদ জহিরুল ইসলাম শাকিল আপনার কাছে আসতে চাই যে আমরা চিকিৎসকদের কথা তো বলছি বা নানা ধরনের সংকটের কথা আমরা সবসময় বলি। আমি কাউকে দোষারোপ করতে চাই না। আমি যদি একজন রোগী, তার আত্মীয় স্বজন, তাদের পার্সপেক্টিভ থেকে যদি আমি একটি উদাহরণ আমি আপনাকে দিতে চাই, সেটি হলো ময়মনসিংহে একটি মানসিক ভারসাম্যহীন ছেলে 2 দিন আগে সে ট্রেনে কাটা পড়ে। যেহেতু ভারসাম্যহীন, সে সব কিছু বলতে পারবে না, তাকে হাসপাতালে আনা হয় এবং তাকে ময়মনসিংহের মেডিকেল ইমার্জেন্সির 2য় তলায় 2 দিন সে পড়েছিল এবং কেউ তাকে অ্যাটেন্ড করেনি। এবং এখন তারপরে তাকে চিকিৎসা দেওয়া হয় 2 দিন পরে, যখন দুর্গন্ধ ছড়ানো শুরু করে তখন তাকে চিকিৎসা দেওয়া হয়। এখানে আসলে আমি যদি কাউকে দোষারোপ না দিই, আসলে মানুষ হিসেবে আমরা কতটুকু নিচে নেমে গেছি, এইটা একটু আমি আপনার কাছে জানতে চাব। ধন্যবাদ। আপনি যে কোশ্চেনটা করেছেন এটা মানবিক কোশ্চেন। 2 দিন পরে যদি চিকিৎসা করে থাকে এবং এখানে যারা দায়িত্ব ছিল, আমি মনে করি সবাইকেই জবাবদিহিতা আনা উচিত। ইমার্জেন্সি, সেখানে একটা রুগী আসার পরে তার যদি কোনো কাট ইনজুরি থাকে সেটা অবশ্যই ওয়াশ করে সেলাই করতে হবে। তার যদি ফ্র্যাকচার থাকে সেই ফ্র্যাকচারটাকে অবশ্যই ম্যানেজ করতে হবে। তার যদি অন্যান্য সমস্যা থাকে তাহলে অবশ্যই ম্যানেজ করতে হবে। একজন রুগী অজ্ঞাত হিসাবে আমিও যেতে পারি, সুতরাং আমার যদি সেখানে এনশিওর না করতে পারি চিকিৎসা ব্যবস্থা, তাহলে আমি মনে করি সেখানে যারা দায়িত্ব ছিল তাদের কর্তব্য অবহেলার জন্য অবশ্যই তাদের তদন্তে আনা উচিত এবং তাদের যার যে অবহেলা আছে সেই অনুযায়ী শাস্তি পাওয়ার যোগ্যতা রাখে। কারণ একজন মানুষ হিসাবে তার চিকিৎসা পাওয়ার মৌলিক অধিকার,
সেটা তার পেতেই হবে, এবং সেটা এনশিওর করার দায়িত্ব সরকারের প্রতিনিধি হিসাবে ওই ইমার্জেন্সিতে যারা মেডিকেল অফিসার ছিল, ওই ইমার্জেন্সির ওই হসপিটালের ডিরেক্টর, ওই হসপিটালের যারা তত্ত্বাবধায়ক, তাদের সেই দায়িত্ব নেওয়া উচিত। আমি এবং- একটু এবং সেটা যদি পালন না করে তাদের অবশ্যই দিতে হবে, এবং এই জিনিসগুলোই আমাদের সব জায়গায় করতে হবে। আজকে ময়মনসিংহ মেডিকেল কলেজ, আজকে যে কোনো জায়গায় হতে পারে, আমি আপনি যে কোনো জায়গায় অজ্ঞাত হিসাবে যেতে পারি, জি আমি আর আপনাকে চিকিৎসা পাবো না, অবশ্যই পেতে হবে, এবং সেই এনশিওর করতে হবে সরকারের, এবং আমরা যারা ম্যানেজমেন্টে আছে, আমরা যারা চিকিৎসায় সাথে জড়িত আছে, সবার সেই দায়িত্বটা থাকা উচিত। যে স্বাস্থ্যমন্ত্রী যেটি বলেছেন যে চিকিৎসকদের আন্তরিকতা ছাড়া স্বাস্থ্যসেবার পরিবর্তন সম্ভব নয়, এখানে কোন আন্তরিকতার ইঙ্গিত তিনি দিচ্ছেন? আন্তরিকতা হলো আপনার মমত্ববোধ, আপনার যে দায়িত্ব আছে সেই দায়িত্বগুলো পালন করা, এবং তার উপর যখন সে ডিউটি করবে সে নিরপেক্ষভাবে এবং আন্তরিকভাবে ওই সময়টায় তার ওই কাজ সে সঠিকভাবে পালন করবে। আমি মনে করি এটাই হলো আন্তরিকতা এবং সহযোগিতা, এছাড়া আমাদের পক্ষে কোনো কিছু সম্ভব না। এটা কি আমরা পাই? এটা কি করে? এটা সব অনেক ক্ষেত্রে- ক্ষেত্রে পারা যায়, অনেক ক্ষেত্রে হয়তো পারে না। আচ্ছা, আমি ডাক্তার মোশতাক হোসেন আপনার কাছে যদি আসি, এই যে কিছুদিন পরপর কিন্তু আমরা অনেক সময় বিগত সরকারের আমলেও দেখেছি, বিভিন্ন সরকারের আমলে দেখেছি, অবৈধ যে ক্লিনিকগুলো থাকে, হাসপাতালগুলো থাকে, অভিযান চালানো হয়, কিছুদিনের জন্য সিলগালা করা হয়, কিছু জরিমানা করা হয়। এই সরকারও হার্ডলাইনে গিয়েছে, অভিযানও চালিয়েছে, কিছু সিলগালা করা হয়েছে, জরিমানা। এই যে বিশৃঙ্খলা, এই যে আর কি এই যে ফুলে ফেপে বিভিন্ন, যদি আমি এলাকাগুলোর কথা বলি, ক্লিনিকগুলো, অবৈধ ক্লিনিকগুলো, হাসপাতালগুলো, এই যে মানুষের স্বাস্থ্য সেবায় এরা লাইসেন্সটা পায় কি করে, এবং তাদের শাস্তিটা এটা কি পর্যাপ্ত? আগে একটু বলি, এটাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের জি। ঘটনা। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল কিন্তু একটা খুব সুনামের সাথে তাদের দায়িত্ব পালন করেছিল। এটা মনে হয় বিচ্ছিন্ন ঘটনা হতে পারে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে যারা পরিচালক ছিলেন তারা এখানে এমন একটা পরিবেশ করেছেন, আগে ওই এমার্জেন্সিতে রুগী আসলে বা অর্ডার রুগী আসলে দালালরা ওই আপনি যে প্রাইভেট ক্লিনিকের কথা বলেছেন সেখানে ভাগিয়ে নিয়ে যেত। এটা কিন্তু বন্ধ হয়েছে। এখন আমার মনে হয় সেটা রক্ষা করা হচ্ছে কিনা জানি না। এবং সেখানে হাসপাতাল কর্তৃপক্ষ বিশেষ করে এমার্জেন্সিতে যারা রোগী আসতো প্রত্যেকটা থেকে দেখভাল করতেন। এবং আমার এক ছোট ভাই ময়মনসিংহে থাকেন, আমার পরিচয় না দিয়েও সে ওখানে কোভিডের সময় ভর্তি হয়েছিল। কোভিডের সময় তো খুব একটা আতঙ্ক, সেখানেও কিন্তু আমি পরে গিয়েছি ঢাকা থেকে, খুবই ভালো ব্যবস্থাপনা দেখেছি যে তাকে এই আইসোলেটেড জায়গায়, তার অন্য সমস্যা নিয়ে গেছে, তার কোভিড ছিল না। আমি আশা করি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ তাদের দীর্ঘদিনের সুনামটা রক্ষা করবেন, এবং এই যে ঘটনা ঘটেছে সেটা খুবই মর্মান্তিক একটি তারা ঘটনা। এটা অবশ্যই তদন্ত লক্ষ্য রাখবেন। জি। আর আপনি যে প্রাইভেট ক্লিনিকের কথা বলছেন, হ্যাঁ, আমরা আমাদের সরকারি স্বাস্থ্য ব্যবস্থায় সকল রোগীর চিকিৎসা দেওয়া সম্ভব হচ্ছে না, কাজেই বেসরকারি খাত তো থাকছে, কিন্তু সেই বেসরকারি খাতগুলো একটা নীতিমালার মধ্যে যদি না করা হয়, বিশেষ করে সরকারি হাসপাতালের সম্পদ বলতে জনবল, মানে চিকিৎসক, টেকনিশিয়ান, তাদেরকে ব্যবহার করে যে প্রাইভেট, এটা অবশ্যই বন্ধ করতে হবে। এবং অনেক সময় দেখা যায় যে আপনার এক্স রে মেশিনটা, যেটা ডক্টর শাকিল বললেন, অনেক সময় এক্স রে মেশিন নষ্ট থাকে, সেটা সারাবার জন্য উদ্যোগ কম থাকে, কিন্তু পাশেই ওই রাস্তার ওপারেই একটা প্রাইভেট এক্স রে মেশিন, এক্স রে যে ডায়াগনস্টিক সেন্টার, সেখানে কিন্তু ভালোভাবে চলছে। এবং এখানকার যিনি কাজ করছেন, সরকারি ডাক্তার হোক আর টেকনিশিয়ান হোক, ওখানে গিয়ে তিনি কাজ করছেন বা হাসপাতালের কাজ শেষ করার পরে। কোনো ক্ষেত্রে অভিযোগ আসে হাসপাতাল কাজের পাশাপাশি করছেন, সেটা না ওষুধের ক্ষেত্রেও কিন্তু একই ঘটনা ঘটে কাজেই যে হাসপাতালে ওষুধ এইগুলো পাওয়া যায় না। একটা নিয়ম করা হয়েছিল যে হাসপাতালের 1 কিলোমিটার ব্যাসার্ধের ভিতরে কোনো বেসরকারি হাসপাতাল, বেসরকারি চেম্বার, ডায়াগনস্টিক সেন্টার থাকবে না। এটাকে কার্যকরী করবার জন্য আবার উদ্যোগ নেওয়া উচিত। এই যে যারা বেসরকারি হাসপাতালে, অবশ্যই তারা বিরাট সংখ্যক সেবা দিচ্ছে, হাসপাতালের বেডের অধিকাংশ বেড বেসরকারি খাতে, কিন্তু এই যে তাদের একটা বিরাট সার্ভিস দিচ্ছে, এটাকে কালিমালিপ্ত করা হচ্ছে এই রোগী ভাগিয়ে নেওয়া, তৃতীয় শ্রেণী, চতুর্থ শ্রেণী বা যে মানে কোনো এর মধ্যেই পড়ে না, এবার রোগী ভাগিয়ে নেওয়ার যে লক্ষ্যজনক কাজগুলো করা হচ্ছে, এতে বেসরকারি খাত যে বিরাট অবদান রাখছে সেটাকে কিন্তু প্রশ্ন মুখে তুলে ফেলছে। আপনি কতগুলো মন্তব্য করেছেন, এগুলো কিন্তু তাদের পক্ষে যায় না। আমরা চাই যে সরকারি বেসরকারি মিলিয়ে আমরা সবার স্বাস্থ্য সুরক্ষা করব। ডাক্তার মোহাম্মদ জহিরুল ইসলাম শাকিল, আপনার কাছে আসতে চাই। আমি এই সংকট নিয়ে কথা বলতে চাই, বিশৃঙ্খলা নিয়ে কথা বলতে চাই। সরকারি হাসপাতালে চিকিৎসকদের উপস্থিতির হার এবং প্রাইভেট
প্র্যাকটিসের যে আধিক্য সেটি কি বিশৃঙ্খলার জন্য দায়ী কিনা? এবং ভিজিট নিয়ে আমি কথা বলতে চাই যে অনেক ডাক্তারদের ভিজিট 2,000 টাকা, 1,500 টাকা, এর নিচে কিন্তু দেখা যায় না। এবং দেখা যায় যে আপনি একবার ডাক্তার দেখাবেন এবং তারপরে যখন আবার আপনি রিপোর্ট নিয়ে যাবেন তখন আবার ভিজিট দিতে হয়। এটি থেকে কি আর বের হবার রোগীদের কোনো সুরক্ষা আছে কিনা? রোগীরা কিভাবে পরিত্রাণ পাবে? ধন্যবাদ আরেকটি খুব সেনসিটিভ এবং খুব সুন্দর প্রশ্ন করার জন্য। আমি আপনাকে একটা কোশ্চেন না, আমি জাস্ট বলি, 500 ml একটা পানি দোকানে দাম কত? 20 টাকা। 20 টাকা। 5 স্টার হোটেলের দাম কত? 50 টাকা, 100 টাকা, 200 টাকা, এয়ারপোর্টের দাম কত? আরও বেশি বেশি। কেন? হয়তোবা। কেন? জায়গা বেশি, সেটা হয়। চিকিৎসা একটা সেবা প্লাস সার্ভিস। আপনি যদি কোনো আইনগতভাবে বা কোনো নীতিমালায় না দেন, একজন তার যোগ্যতা অনুযায়ী বা তার অভিজ্ঞতা অনুযায়ী সে সার্ভিস অনুযায়ী সে তার একটা চার্জ দাবি করতে পারে। সেই সার্ভিস নিয়ে আমি তাকে দেখাবো কি দেখাবো না সেটা আমার ব্যাপার। আপনি যতক্ষণ পর্যন্ত তাকে আপনি বেঁধে না দিবেন, আপনার পছন্দ নিলে যাবেন না, আমার পছন্দ নিলে আমি যাবো না 2,000 টাকা ওই ডাক্তারকে দেখাইতে। কিন্তু আমি তো সরকারি হাসপাতালে সেই সেবাটা পাচ্ছি না। হ্যাঁ, আমি শেষ করে নেই, যাবেন না। সরকার যদি নির্দিষ্ট করে যায় না বাংলাদেশে কোনো সার্ভিস কেউ 500 টাকার উপর নিতে পারবে না, তারপরে যদি সে নেয় ইস্যুড ক্রাইম, তারপর আপনি কিন্তু বলতে পারবেন না ক্রাইম। সেক্ষেত্রেও দেখা যায় যে যদি নির্ধারণও করে দেওয়া হয়, আপনি একজন ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ড্যাবের মহাসচিব, আপনি আপনারা সবসময় চিকিৎসকদের সুরক্ষা। আমি কথাটা শেষ জি। করি, নাহলে আবার এটা জি। ভুল ব্যাখ্যা হবে। আচ্ছা। হ্যাঁ, এখন হ্যাঁ আমাদের আর্থসামাজিক অবস্থা অনুযায়ী হয়তো সেটা এত হওয়া উচিত না। আমার যে 10 টাকা দিয়ে আমার গভর্নমেন্ট হসপিটালে আপনি টিকিট কেটে দেখাচ্ছেন, সেই টিকিট একই তো আপনি ইউনাইটেডে যে আপনার কত টাকা থেকে টিকিট কেটে দেখেন? 500, 600, এই সেম আউটডোরে দেখাচ্ছেন একজন বিশেষজ্ঞ দিয়েছেন। পিজি হাসপাতালে আপনি যখন নর্মাল ওতে দেখান, এই যে আউটডোরে দেখান 50 টাকার টিকিট, বিকালে দেখেন 300 টাকার টিকিট। এটা বেরিয়ে হবে, কিন্তু আপনার একটা নীতিমালার মধ্যে আইনা সেটা করতে হবে এবং সেটার জন্য প্রপারলি হয় সেই ব্যবস্থা করতে হবে। সবাই নিতে পারবে না। আচ্ছা, এখানেই আমি প্রশ্নটা রাখতে চাই। দেখা যাচ্ছে যে আমি একজন ডাক্তারের কাছে গিয়েছি, আমার তার একটা ভিজিট হয়তো বা 1,500-2,000 টাকা, আমি যেটা বলছি, কিন্তু তারপরে তিনি কিছু ইনভেস্টিগেশন দেয়। সেই ইনভেস্টিগেশনগুলো যখন করিয়ে আমি সেই রিপোর্টটা দেখাতে যাব, সেখানেও কিন্তু আমার টাকা দিতে হচ্ছে। কেন? এটা সব জায়গায় নেয় না, এটা হলো আপনার বেশিরভাগ ক্ষেত্রেই হ্যাঁ, নয়। আপনি যখন প্র্যাকটিস করে, আমি কিন্তু আমার এজ এ ডাক্তার হিসাবে বলতেছি না, জি জি। একজন ডাক্তার যখন প্রাইভেট প্র্যাকটিস করে তার প্রত্যেকটা টাইমেরই কিন্তু একটা স্লট করা থাকে। হ্যাঁ, একজন ডাক্তার সে ইনভেস্টিগেশন করার পরে যখন আসে তখন কিন্তু উনি আবার দেখতেছেন, ওনার কিন্তু সময় দিতে হচ্ছে, সেটা উনি নেবেন কিনা না নেবেন সেটা উনি সিদ্ধান্ত নেবেন। আচ্ছা। তবে এইসব ক্ষেত্রে রিপোর্ট দেখার জন্য একটা আলাদা স্লট থাকা উচিত, যেটা প্রথম ভিজিটের সাথেই থাকা উচিত, সেকেন্ড টাইম ভিজিট না নেওয়া উচিত। কিন্তু উনি যদি ধরে, তাহলে আপনি সেটা, আমি বললাম তো, যদি নীতিমালা না থাকে আপনি সেটা করতে, কিন্তু নীতিমালা যদি করে দেওয়া হয় যে না, এক ভিজিটের পর সেকেন্ড ভিজিটে টাকা নেওয়া যাবে না, তাহলে যদি নেয় সেটা ক্রাইম। বাট প্রাইভেট সেক্টরে আপনি যখন উন্নতি করতে, আপনি বাইরের দেশে দেখেন, ফার্স্ট ভিজিট বাংলাদেশের ভিজিটের চেয়ে কয়েক গুণ, অনেক বেশি। আপনি ইন্ডিয়ায় যারা যায় তারা দেখায় আসেন, সরকারিভাবেও তো সেই সেবাটা দেওয়া হয়। হ্যাঁ, সরকারিভাবে তো নির্দিষ্ট করা আছে যে আপনি 20 টাকার টিকিট, 10 টাকার টিকিট কিনে আপনি সেটা দিবেন, সেটা সরকার নির্ধারণ করে দিচ্ছে। এখন যদি সেখানে যদি মনে করেন যে 10 টাকা জায়গায় যদি 20 টাকা নেয়, এটা অন্যায়। আচ্ছা। শুধু এটা করা যাবে না। তবে অবশ্যই প্রত্যেকটা জিনিস যেহেতু একটা সার্ভিস, বাংলাদেশের আর্থসামাজিক অবস্থা অনুযায়ী এটা একটা নীতিমালা অনুযায়ী নির্দিষ্ট করে দেওয়া উচিত। সেটা আপনার সেটা কতটুকু নিবে, হায়ার সিলিংও থাকা উচিত, লোয়ার সিলিংও থাকা উচিত, এবং কে হায়ার সিলিং নিবে সেটার একটা ক্রাইটেরিয়া থাকা উচিত। এটি আপনি আসলে সরকারের ভাববার একজন বিষয়। মেডিকেল অফিসার 1,000 টাকা নেবে, এটা যেমন যুক্তিসঙ্গত না। আপনি একজন সিনিয়র প্রফেসর যিনি এমিরেটাস অথবা উনি 500 টাকা নেবে, সেটা আমি মনে করি এটা যুক্তিসঙ্গত। তবে একটা নির্দিষ্ট থাকা উচিত। আরেকটা জিনিস থাকা উচিত, বাংলাদেশে অবশ্যই রেফারেল সিস্টেমে রুগী দেখানো উচিত।
আমার আর আপনার মানে মন মানুষের চেঞ্জ করতে হবে। আমি অমুক ডাক্তারকে দেখাবো, নাহলে আমি অন্য কাউকে দেখাবো না। কিন্তু উনি হয়তো সিনিয়র, সবচেয়ে ভালো ডাক্তার, কিন্তু মিড ক্যাডারও এর চেয়ে ভালো ডাক্তার, বা উনি হয়তো অনেক সময় নিয়ে দেখবে, তাদেরও সুযোগ সুবিধা দেওয়া উচিত। আমি ডাক্তার মোশতাক হোসেন আপনার কাছে আসতে চাই। আমাদের সময় প্রায় শেষ। আমি স্বাস্থ্য খাতের বিশৃঙ্খলা, মোটা দাগে তো অনেক কিছু আনা যায় না, আপনি সুনির্দিষ্ট করে অনেক কিছু বলেছেন। এই শৃঙ্খলা, এই যে বিশৃঙ্খলা রয়েছে, এই বিশৃঙ্খলাকে নিরসন করতে সরকারের করণীয় কি রয়েছে আপনি একটু জানাবেন। এই বিশৃঙ্খলা শুধু না, আমাদেরকে একেবারে সংস্কারে হাত দিতে হবে। সংস্কারে হাত দেওয়ার জন্য প্রথমেই দরকার যেটা, এই যে 180 দিনের কর্মসূচি বিএনপি সরকার নিয়েছে, জি, যে একটা স্বাধীন স্বাস্থ্য কমিশন এক্ষুনি করে ফেলা দরকার। স্বাধীন স্বাস্থ্য কমিশনে কারা কারা থাকতে পারে সেই সংস্কার কমিশনের সুপারিশে কিন্তু দেওয়া আছে। একটু ছোট করে বলতে হ্যাঁ, হবে। জি, সেক্ষেত্রে হবে কি যে তারা এই কি কি পরিবর্তন দরকার, যে কাঠামোগত পরিবর্তনগুলো করা, তারা কাজটা শুরু করবে এবং ওদের কাজে হবে এইটা। তাদের হয়তো এক্সিকিউটিভ পাওয়ার থাকবে না, কিন্তু তারা সমস্ত জিনিসটা দেখভাল করতে পারবে। 38 সেকেন্ড। সেইগুলো যদি দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদেরকে দায়িত্বটা দেওয়া হয়, তাহলে কাজটা শুরু হবে এবং এই সমস্ত সমস্যাগুলো আমরা প্রথমে মৌলিক জায়গায় আমরা হাত দেবো, তারপরে এই সবগুলো জায়গায় আমরা নিশ্চয়ই আমরা সফল এইভাবে আমরা করতে পারবো। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আপনাকেও আমাদের ধন্যবাদ। অনুষ্ঠানে আসবার জন্য। দর্শক, আজকের মতো এখানেই শেষ করছি স্বাধীন সংলাপ। আগামীকাল আবারও হাজির হব। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, সবসময় এটি নিউজ দেখতে থাকুন। ধন্যবাদ সবাইকে।